আজকে আমরা আরেকটা প্রবলেম দেখব, একটা বোর্ড কোশ্চেন। শুধু ঘ নাম্বারটা আমাদের একজন শিক্ষার্থী পাঠিয়েছে ওর এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। বাকি ম্যাথগুলো হয়তো করে ফেলেছে, ঘ নাম্বারটাতে প্রবলেম হচ্ছে। যদি আমরা দেখি উদ্দীপকটাতে কি বলছে, দেখো উদ্দীপকটা একটা টেবিল, এই টেবিলের উপরে দেখো দুই সাইডে কপিকল আছে, মাঝখানে একটা অবজেক্ট পি, এটার ভর হলো 2 কেজি, আর এই কপিকলের উপর দিয়ে দড়ি দিয়ে এই বস্তুটার সাথে দুইটা আলাদা অবজেক্ট, দুইটা আলাদা বস্তু বেঁধে রাখা আছে। একটা এ বস্তু 66 কেজি আর একটা বি বস্তু 30 কেজি। কি জানতে চাচ্ছে? ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় যখন এই সিস্টেমটা, সম্পূর্ণ যে ব্যবস্থাটা যেভাবে আছে, এটা যখন মাটিতে পড়বে বা ভূমিতে পড়বে, ভূমিতে পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। তাহলে এই যে পি বস্তুটা, এই পি বস্তুটার ত্বরণ অর্থাৎ এক্সিলারেশন অফ পি, এই পি বস্তুর ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ মানে কি জি, এদের মধ্যে তুলনা করতে বলছে। কে কোনটা বড় বা কতটুকু বড়, কত গুণ বড় কত গুণ ছোট, লাইক এগুলো। তাহলে জি এর ভ্যালু তো আমরা অলরেডি জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে এই পি অবজেক্ট যেটা আছে, পি এর ত্বরণ কোনটা। আমরা যেহেতু বুঝতেই পারতেছি কপিকল থার্ড চ্যাপ্টারের ম্যাথ, এগুলো অবশ্যই তাহলে কোন সূত্র দিয়ে করব? a ইকুয়াল হবে f বাই m। কারণ কোনো আপত্তি নেই, আশা করি সবাই বুঝতে পেরেছি, যেহেতু f ইকুয়াল m এর সূত্র। এখন ত্বরণ তাহলে কি হবে বলো তো? ত্বরণ কি শুধুমাত্র এই পি বস্তুর ত্বরণ বের করব, শুধু কি পি বস্তুর প্রযুক্ত বল পি বস্তুর ভর নিলে হবে? অবশ্যই হবে না। কেন হবে না? কারণ এ বস্তু, বি বস্তু এবং পি, এই তিনটা একসাথে বাঁধা। একসাথে যেহেতু বাঁধা, এরা তিনজন যেদিকেই যাক না কেন একসাথে যাবে। এখন কোন দিকে যাবে তুমি বলো তো? বি বস্তুটার দিকে পড়বে নাকি এ বস্তুটার দিকে পড়বে? বুঝতে পেরে গেছি নিশ্চয়ই। এ বস্তুর যেহেতু আমাদের ভর বেশি, অতএব এই বস্তুটার ওজনও বেশি হবে। এ বস্তুর যদি ওজন বেশি হয় তাহলে অবশ্যই আমরা কি করব? এ বস্তুর ওজন বেশি হলে এই বস্তুটা নিচে বেশি বল প্রয়োগ করবে, যার দরুন এই পি অবজেক্ট, এই বি অবজেক্ট, ওরা সবাই কি করবে? এই দিকটা ঘুরে নিচে পড়ে যাবে, তাই না? তাহলে দেখো এই এ বস্তুটা কি পরিমাণ বল প্রয়োগ করে সেটাও লাগবে, পি বস্তুর প্রযুক্ত বল সেটাও লাগবে, বি বস্তুর প্রযুক্ত বল সেটাও লাগবে। তাহলে আমরা লিখতে পারি এফ এ প্লাস এফ বি প্লাস এফ পি, তিনটা আলাদা আলাদা বল। আর ভর কি হবে? অবশ্যই তিনটা বস্তুর ভর হবে, অর্থাৎ এ বস্তুর ভর যোগ বি বস্তুর ভর, এম এ প্লাস এম বি প্লাস এম পি। এখন এই এ বস্তুটা অ্যাকচুয়ালি কি পরিমাণ বল প্রয়োগ করে বলো তো? এ বস্তুটা অ্যাকচুয়ালি তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করে, এবং এই বস্তুটা পড়তে চায় কই? নিচের দিকে। তাহলে আমরা এই বস্তুর উপর যেহেতু আমরা কোনো বল প্রয়োগ করতেছি না, এই বস্তুটা নিচে থেকে বল প্রয়োগ করতেছে, এবং নিচে থেকে একটা অবজেক্ট কি বল প্রয়োগ করতে পারে? কেবলমাত্র অভিকর্ষ বল। এই বস্তু কর্তৃক প্রযুক্ত বল কি হবে? তার ওজনের সমপরিমাণে বল। তার ওজন কি? এই বস্তুর ওজন হলো WA। বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবার দেখো বি বস্তুর যে প্রযুক্ত বল, বি বস্তু কি করবে? এই বস্তুটাও তো তার ওজনের সমপরিমাণই বল প্রয়োগ করবে। তাহলে বি বস্তুটার বল কি হবে? এটা হয়ে যাবে WB। কিন্তু এখানে একটা সমস্যা আছে, দেখো তো, ওজনটা কাজ করে কোন দিকে? ওজন কাজ করে সব সময় নিচের দিকে। তাহলে WB কাজ করবে নিচের দিকে, কিন্তু এই বি বস্তুটা কি নিচে পড়তে পারবে? পারবে না তো, কারণ এই বস্তুটার সাথে দড়ি দিয়ে বাঁধা। তাহলে এই এ বস্তুটা কি করবে? ওর যেহেতু ভর বেশি, ওর বলের পরিমাণটাও বেশি, ও নিচে পড়বে। আর ও যখন নিচে পড়বে, এই দুইটাকে সহ নিচে পড়বে। তাহলে এই বি বস্তুটার ওজন নিচে কাজ করলেও বি বস্তুটা আসলে গতিশীল হবে কোন দিকে? বি বস্তুটা আলটিমেটলি নিট বল অনুভব করবে কোন দিকে? যেহেতু এ বস্তুর ভর বেশি, এর ওজন বেশি হবে, অতএব এ বস্তুর সাথে নিচে নামবে। এ বস্তুটা নিচে নামা মানে কি? এই বি বস্তুটাকে সে উপর দিক থেকে তুলে তারপর এই পাশে নিচে নামাবে। তাহলে দেখো এখানে বি বস্তুর যে ওজন,
এই ওজনটা এই বস্তুটাকে কি বাধা দিবে না? ধরো আমি এই ডাস্টারটা নিচ থেকে যখন উপরে তুলতে চাই তখন কি করতে হয়, এটাকে এর ওজন মানে পৃথিবী যে পরিমাণ বল ওকে নিচের দিকে টানে সেই ওজনের সমপরিমাণ বল অন্তত ওকে উপর দিকে প্রয়োগ করতে হয়। তাহলে বি বস্তুটাকে এ বস্তু এভাবে করে নিচে নিয়ে নামবে, তার মানে বিটা তো উপরে যাবে, বাট বিটাকে উপরে নিতে হলে এখানে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? অবশ্যই বি বস্তুর ওজনের সমপরিমাণ বল। তাহলে ওজন কাজ করে নিচে, বাট বি বস্তুটা গতিশীল হবে কি ওই উপর দিকে, বিপরীত দিকে। তাহলে অবশ্যই যেহেতু ভেক্টরের দিক বিপরীত, এটা কি হয়ে যাবে মাইনাস। যদি কোনো কনফিউশন থাকে আবারও একটু চিন্তা করো, এ বস্তুটা এইখানে আছে বি বস্তু, এই বস্তু যখন নিচে পড়বে তখন কি হবে, এর সাথে পি বস্তুটাও বাধা আর বি বস্তুটাও বাধা। তাহলে এই এ নিচে পড়া মানে কি বি উপর দিকে উঠে যাবে, বাট ওজন কাজ করে কোন দিকে, নিচের দিকে। তাহলে ওজনটা কি, এর ওজন যেদিকে কাজ করতেছে এর ওজনের দিকের সাথে কিন্তু বি সাপোর্টিভ না, এ নিচের দিকে যাচ্ছে আর বি যাচ্ছে উপর দিকে। তাহলে বি বস্তুটাকে উপরে কে তুলতেছে, এই এ বস্তুটা তুলতেছে। তাহলে এই এ বস্তুটার অবশ্যই এই বি বস্তুর সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এই বস্তুটাকে বি বস্তুটাকে যদি উপরে তুলতে হয় তাহলে বি বস্তুর ওজনের সমপরিমাণে বল প্রয়োগ করতে হবে, এবং ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করলে এই বস্তুর যে প্রযুক্ত বল অর্থাৎ ডব্লিউ এ সেটা থেকে বাদ যাবে নিশ্চয়ই, তাই না? কারণ এই এ নিচের দিকে আর বি বস্তুর গতিশীল হয় উপর দিকে, তাহলে এই কারণে এটা মাইনাস। আর এফ পি মানে কি পি বস্তুর জন্য বল, আসলে পি বস্তুটা তো একটা সাপোর্টের উপরে আছে, সে তো সাম্য অবস্থায় আছে। এই পি বস্তুটা কি নিচের দিকে ওজন ক্রিয়া করলেও এই টেবিলটাকে উপরের দিকে বল দিচ্ছে, অর্থাৎ সে সাম্য অবস্থায় আছে, লব্ধি অবস্থায় আছে। কিন্তু সে এই বস্তুটার সাথে এই বস্তুর সাথে বাধা থাকার কারণে গতিশীল হয়ে নামবে। তাহলে পি বস্তুটার ক্ষেত্রে আলটিমেটলি যে বলটা কাজ করবে সেটা কাজ করবে অ্যাকচুয়ালি ঘর্ষণ বল, তাই তো? কারণ পি বস্তুটা দেখো ঘর্ষণ সহগ দেওয়া আছে এখানে পি বস্তুর জন্য 0.2, অর্থাৎ পি বস্তুটা যখন এখানে টেবিলের উপর থেকে গতিশীল হবে তখন সেখানে ঘর্ষণ বল অনুভব করবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এটা হবে ঘর্ষণ বল অথবা এফ কে। এখন ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বলটা আমাদের হয়তো 3 নম্বর ম্যাথে বের করা আছে। তারপর আমরা যদি ঘর্ষণ বল আলাদা করে বের করে ফেলি, ঘর্ষণ বল কি হবে? এফ কে ইকুয়াল আমরা কি জানি, গতি ঘর্ষণ F ইকুয়াল মিউ কে ইনটু W। মিউ কে এর ভ্যালু হলো 0.2, ঘর্ষণ সহগ দেওয়া আছে, আর W মানে কি mg, m মানে 2 আর g মানে হলো 9.8। এটার জন্য 2 হলো ভর, W ইকুয়াল আমরা জানি mg, তাহলে W ইকুয়াল যদি mg হয় তাহলে W এর পরিবর্তে m ইনটু g করে দিলাম। ক্যালকুলেশন করলে কত হবে? এটা আসছে আমাদের 0.2 into 2 into 9.8 3.92। তাহলে আমাদের f কে হবে 3.92। আশা করি বুঝতে পেরেছি, তাই না? যদি 3.92 হয় আমরা তাহলে লিখে ফেলি সবগুলো। দেখো এখানে w এর জন্য কি হবে, w ইকুয়াল কি হবে, এখানে w a ইকুয়াল কি হবে m a into g, m a মানে 66 into 9.8 কত হবে, 66 into 9.8 646.8 নিউটন। এবং WB হলো 30 into 9.8 294 নিউটন। তাহলে আমরা WA সবগুলো জানি। ও আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এখানে আরেকটা ভুল কি হয়ে গেল, এই যে F কে ঘর্ষণ বল, গতি ঘর্ষণ, তাই তো? ঘর্ষণ সব সময় কি গতির বিপরীত দিকে কাজ করে, যেহেতু WA বা এটা এই দিকে গতিশীল হবে, অতএব ঘর্ষণ বল এই যে এটাও কিন্তু অবশ্যই আমাদের গতিতে বাধা সৃষ্টি করবে বা বিপরীত দিকে ক্রিয়া করবে, অতএব এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমাদের WA হলো 646.8 মাইনাস 294 মাইনাস 3.92, আর এটা কত 66 প্লাস 30 প্লাস 2 কত হচ্ছে তাহলে
646.8 minus 294 minus 2. 3.56 তাহলে হচ্ছে 3.56 মিটার পার সেকেন্ড। তাহলে এইগুলো আমাদের এখানে দেয়া আছে, তাই তো? আমাদের এইগুলো দেয়া আছে, আর এটা হলো আমাদের সমাধান, একেবারেই সহজ। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি পি বস্তুটার ত্বরণ কত? 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। জানতে চাচ্ছে অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো। তুলনা কিভাবে করবা? বিয়োগ করা যায়, ভাগ করে দেখানো যায়, বিভিন্ন ভাবে। তুলনা করলে ভাগ করে দেখাতে পারো। যেহেতু পি বস্তুর ত্বরণ ও অভিকর্ষ ত্বরণ বলেছে, তাহলে আগে পি বস্তুর ত্বরণ লিখি, ডিভাইডেড বাই লিখি জি, কত হবে? ইকুয়াল 3.56 ডিভাইডেড বাই 9.8, 9.8 কত আসছে? 0.36। সুতরাং পি বস্তুর ত্বরণ বা এপি, সুতরাং এপি ইকুয়াল 0.36 ইনটু জি। জিটা সাইড চেঞ্জ করে ওই পাশে গেলে কি গুণ হয়ে যাচ্ছে? এটা আমাদের সলিউশন। এবং একটু একটা লাইন বাংলায় লিখে দিতে পারো যে পি বস্তুর ত্বরণ অভিকর্ষ ত্বরণের 0.36 গুণ। থ্যাংক ইউ।